কি হয়েছে? ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কই, কেউ নেই তো। মানেটা কি? আমি স্পষ্ট দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আর তুমিও তো কদিন ধরে কিরকম একটা অদ্ভুত আচরণ করছো। মানে? তুমি কালকে রাতে কার সাথে কথা বলছিলে? আমি তো ঘুমাচ্ছিলাম, কোথায় আবার কার সাথে কথা বললাম? মানে তোমার কিচ্ছু মনে নেই? অন্ধকারের প্রতিটি কোণে লুকিয়ে থাকে কিছু না বলা সত্য, কিছু প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে বদলে যেতে পারে সব কিছু। নমস্কার, আমি স্নেহময়, আজকের গল্পের সূত্রধর। আজ আপনারা শুনতে চলেছেন রুকসা দেওয়ান রচিত রহস্য রোমাঞ্চে ভরা গল্প অন্তিম সাক্ষী। কি গো, ওঠো এবার, অনেক বেলা হয়েছে, অফিসে যেতে হবে তো নাকি? একটা মিষ্টি কণ্ঠে অভির ঘুম ভেঙে যায়। হালকা চোখ খুলে দেখে সামনে ভেজা চুলে এক নারী মূর্তি তার রুমের ড্রেসিং টেবিলের সামনে সিঁদুর পড়ছে। সিঁদুর পরার পরে মেয়েটি তার শাখা পলাতে সামান্য সিঁদুর ছুঁয়ে স্বামীর কল্যাণে প্রণাম করে। তারপর অভির দিকে ঘুরে তাকিয়ে বলে, তুমি এখনো ওঠোনি? কি দেখছো বলো তো অমন করে? কি আবার দেখব? এই যে আমার কপালে এত সুন্দর একটা বউ জুটবে, তা কে জানতো? মন ভরে দেখবো না? আমারই তো বউ নাকি। থাক, অনেক হয়েছে, এবার ওঠো, উঠে আমাকে উদ্ধার করো। এই জানো তো, আমার মাও না আমার বাবাকে ঠিক এরকম করেই বলতো। আমারও মনে হতো আমি যে কবে এরকম একটা ডাক শুনবো একটা মিষ্টি মেয়ের কাছ থেকে। আজকে সেই স্বপ্ন আমার সফল। উফ, সকাল সকাল শুরু হলো তাই না? এবার যাও না, ফ্রেশ হও, আমি কফি বানাচ্ছি। এই সবে এক সপ্তাহ আগে অভি এবং মেঘলার নতুন জীবন শুরু হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ, তবে অভি ভীষণ খোলামেলা একটা ছেলে, তাই সে খুব সহজেই মেঘলাকে কমফোর্টেবল ফিল করাতে পেরেছে। একটা কর্পোরেট অফিসে চাকরি করে সে, বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ফ্ল্যাটে থাকে। মেঘলা বাবা মায়ের একমাত্র সন্তান, বড়লোক বাড়ির মেয়ে হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। সন্ধেবেলায় অফিস থেকে ফেরার পর অভি একটা ফুলের তোড়া এবং দুটি ট্রেনের টিকিট নিয়ে হাতে ধরিয়ে দেয় মেঘলা। মেঘলা সেটা খুলে দেখে বলে, এই সত্যি? আমরা সত্যি বেড়াতে যাব? হ্যাঁ ম্যাডাম, আমি অফিস থেকে বেশ অনেক দিনের ছুটি পেয়েছি, আর তুমি তো নিরিবিলি জায়গা পছন্দ করো, তাই আমি তোমাকে আমার পূর্বপুরুষদের বাড়ি, বেসিক্যালি একটা জমিদার বাড়িতে নিয়ে যাব। একদম গ্রাম্য এলাকা, তেমন নেটওয়ার্কের স্পিড পাবে না, তবে খুব ভালো লাগবে দেখো। আমি খুব খুশি হয়েছি। বেশ, তাহলে আর দেরি কিসের, ব্যাগ প্যাক করা শুরু করে দাও। দুদিন পরে তারা যথারীতি প্ল্যান মতো সেই জমিদার বাড়িতে পৌঁছায়। জায়গাটা অদ্ভুত সুন্দর, বিশাল বাগান, পুরনো পুকুর, ভাঙাচোরা করিডোর, ঠাকুর দালান আর শত বছরের ইতিহাস। মেঘলার পুকুরের পাড়টা প্রচণ্ড পছন্দ হয়। যাওয়ার দুদিন পর থেকে হঠাৎ একদিন রাতে মেঘলা দেখে অভি বিছানায় নেই। ও প্রথমে ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু প্রায় দিন চার এই একই ঘটনা ঘটে। ঠিক একই সময়ে ও বিছানা ছেড়ে উঠে যায়। একদিন মেঘলা উঠে বাথরুমের দিকে গিয়ে দেখে অভি বাথরুমেও নেই। এমনি অচেনা জায়গা, তার মধ্যে এত পুরনো একটা জমিদার বাড়ি। ফোনটা নিয়ে দেখে প্রায় রাত 1টা বাজে। একটু ভয়ে ভয়ে উঠে দরজাটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হয়, তাতে যেন ওর ভিতরের ভয়টা আরও জাগার দিয়ে ওঠে। বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় নিচে ঠাকুর দালানের সামনে দেখে অভি দাঁড়িয়ে আছে, এবং অন্ধকারের মধ্যে ওর যেন মনে হয় অভি কারোর সঙ্গে একটা কথা বলার ভঙ্গিতে হাত নাড়ছে। ও একটু অবাক হয়ে দেখে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অভি বলে চিৎকার করে ওঠে, দেখে অভির কোনো সাড়া নেই। সে একইভাবে কথা বলে চলেছে কারোর সাথে। মেঘলা ছুটে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং অভির হাতটা ধরে টান দেয়। অভি ওর দিকে তাকিয়ে বলে, কি হলো? কি হলো মানে? তুমি এই এত রাতে এখানে ঠাকুর দালানে কি করছো? আর এটা শুধু আজকে নয়, আমি প্রায় 3-4 দিন লক্ষ্য করেছি যে তুমি এই একই সময় উঠে ঘর থেকে বেরিয়ে যাও। কি ব্যাপার বলো তো? কি করছো তুমি এখানে? আর কে ছিল ওটা তোমার সাথে? মানে আমাকে তো ও ডাকে, তাই তো আমি আসি। ডাকে মানে? কে ডাকে তোমাকে? কেন? ওই যে ওই মেয়েটা। তুমি কার কথা বলছো? কেন, মৃণালিনী?
পরের দিন মেঘলা প্রায় ভোরেই উঠে পড়ে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মেয়েটা। কাল রাতে যেটা হয়েছে সেটা কোনো নির্দিষ্ট ব্যাখ্যা মেঘলা কিছুতেই ভেবে উঠতে পারছে না। তার মাথায় কিছু অশুভ চিন্তাভাবনা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। গ্রামের লোকেদেরকে জিজ্ঞেস করে মৃণালিনী নামে জমিদার বাড়িতে কেউ ছিল কিনা, তবে কোনো সাহায্য সে পায় না। পুকুরের ধারে বসে এইসব নিয়ে অনবরত ভাবতে ভাবতে কি মনে হয় একবার ঠাকুর দালানটায় যায়। তখন ওর মাথায় একটা জিনিস স্ট্রাইক করে। কালকে যখন অভির আচরণের জন্য রাতে ঠাকুর দালানে এসেছিল, একটা মিষ্টি গন্ধ পেয়েছিল, কিন্তু এখন সেই গন্ধটা ঠাকুর দালানে নেই। ও প্রথমে ভাবে হয়তো মনের ভুল। সন্ধেবেলায় হঠাৎ এসব নিয়ে ভাবতে ভাবতে মেঘলা ছাদে যায় এবং দালানের কাছে একটা ছায়া মূর্তি দেখতে পায়। ভয়ে চিৎকার করে ওঠে। অভি ছুটে ছাদে যায়। কি হয়েছে? ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কই, কেউ নেই তো। মানেটা কি? আমি স্পষ্ট দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আর তুমিও তো কদিন ধরে কিরকম একটা অদ্ভুত আচরণ করছো। মানে? তুমি কালকে রাতে কার সাথে কথা বলছিলে? আমি তো ঘুমাচ্ছিলাম, কোথায় আবার কার সাথে কথা বললাম? মানে তোমার কিচ্ছু মনে নেই? কি সব বলছো? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। অদ্ভুত ব্যাপার, অভির আচরণে কোনো অস্বাভাবিক কিছু মেঘলা পায় না। ও নিত্যদিনের মতোই একই আচরণ করছে। মেঘলা ভাবে, না, এইখানে আর থাকা যাবে না। ও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল মৃণালিনী কোনো মৃত আত্মা, যে অভিকে নিজের দিকে টেনে নিচ্ছে। ভাবে রাতেই ব্যাগ গুছিয়ে রাখবে এবং পরের দিন সকালে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। রাতে নন্দা ঘরে খাবার দিতে এলে হঠাৎ আগের দিন রাতে পাওয়া ঠাকুর দালানের গন্ধটা আবার পায়। নন্দা এই জমিদার বাড়ি দেখাশোনা করে এবং অনেক দিনের বিশ্বস্ত কাজের লোক। নন্দাদি, তুমি কি কোনো সেন্ট মেখেছো? কই না গো দিদিমণি, আমি ওসব কোথ থেকে পামু? তাহলে তুমি যেমনি ঘরে এলে একটা সুন্দর গন্ধ পেলাম। ও আচ্ছা, তুমি যে গন্ধের কথা কইতেছ ওইটা এই ফুলের গন্ধ। আমার খোপার মধ্যে গজ্জা আছে না, এই ফুলটা তুমি এই গ্রাম ছাড়া কোথাও পাইবা না। বলছি শোনো না, আমাকে একটু ফুল দিয়ে যাও না। নন্দা ঘর থেকে বেরিয়ে গেলে মেঘলা যেন একটু চমকে উঠে তাড়াতাড়ি অভির একটা শার্ট খুঁজতে থাকে, যেই শার্টটা অভি গত রাতে পরে ঠাকুর দালানে দাঁড়িয়েছিল। এবং এখনো পর্যন্ত অভির জামায় সেই মিষ্টি গন্ধটা লেগে আছে। ও দুটো গন্ধকে মেলানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অভি ঘরে ঢুকে দেখে মেঘলা এক হাতে কিছু ফুল আর এক হাতে ওর জামাটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, কি করছো তুমি? মেঘলা একটু চমকে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে অভিকে বলে, এই দেখো, তোমার জামায় যে গন্ধটা আছে আর এই ফুলের গন্ধ একই। আমি কিন্তু আজকে ঠাকুর দালানে গিয়ে দেখেছিলাম, ওখানে এই গন্ধটা কিন্তু তখন ছিল না। কিন্তু কাল রাতে যখন তুমি ওখানে গেছিলে তখন এই গন্ধটাই ছিল, যেটা তোমার জামাতেও আছে। আর জানো, নন্দাদি আমাকে বলল এই গন্ধ নাকি এক ফুলের গন্ধ, যা এই গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কিন্তু আমাদের ঠাকুর দালানে এরকম তো কোনো ফুলের গাছ কোথাও নেই। তার মানে সেখানে নিশ্চয়ই কেউ ছিল, যার কাছ থেকে এই গন্ধটা আসছিল। তার মানে এটা নয় তো যে নন্দাদি এটা করছে, আমাদের ক্ষতি করতে চাইছে? কি ভুলভাল বকছো? নন্দাদি আমাদের কত পুরনো চেনা মানুষ, আর তুমি ব্যাগ বোঝাচ্ছ কেন? কেন মানে? আমি এইখানের এক মুহূর্তও থাকবো না। কালকে সকাল হলেই আমরা কলকাতা ফিরবো। অভি মেঘলাকে একটু শান্ত করে বলে খেয়ে ঘুমিয়ে যেতে। পরের দিন সকালে তারা বেরিয়ে যাবে। রাতে মেঘলা একটা আওয়াজ পায় এবং তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখে একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেঘলা ভয়ে আঁতকে ওঠে। পাশে দাঁড়িয়ে আছে অভি। সেই মিষ্টি গন্ধটা পুরো ঘরে ছেয়ে আছে। মেঘলা এবার বুঝতে পারে মৃণালিনী আসলে কোনো আত্মা বা অশরীরী কিছু নয়। সে আসলেই একজন রক্ত মাংসের গড়া মানুষ। আহারে বেচারা, কি হলো মেঘলা, এত ভয় পাচ্ছ কেন?
আরে আরে, আমি ভূত নই। এই যে দেখো না, দেখো, তোমার বর আমার হাত ধরে আছে। ভূতের আবার কখনো হাত ধরা যায় নাকি? আরে ভয় পেও না, ও কোনো ভূত নয়। আর তুমি যেটা রাতে দেখেছিলে সেটা আসলে একটা অভিনয় ছিল। মেঘলা কিছুই বুঝতে পারে না, হতবাকের মতো ওই দুটো মানুষের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে, কি বৃত্তান্ত, কিছুই ওর মাথায় ঢোকে না। কেন করলে এরকম অভি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি এরকম করলে আমার সাথে। কেন? এসব কি অভি? কি করব বলো, তুমি যে ব্যাপারটা ধরে ফেললে। আমরা চেয়েছিলাম তোমাকে মানসিকভাবে অস্থির প্রমাণ করার, সবাই যাতে বিশ্বাস করে যে তুমি ভয়, বিভ্রম আর সন্দেহে পাগল হয়ে গেছো। তারপর তোমাকে সময় বুঝে পৃথিবী থেকে সরিয়ে দিতাম। মৃণালিনীকে আমি ভালোবাসি অনেক বছর ধরে, কিন্তু এই জমিদারের বংশ আর অহংকারের জন্য আমাদের সম্পর্ক কেউ মেনে নেয়নি। তোমার বাবার সম্পত্তি আছে অনেক, আর তুমি একমাত্র মেয়ে, তাই অভির বাড়ি থেকে ওরা তোমার সাথে বিয়ে ঠিক করে। আর আমি আমাকে যে ওর বাড়িতে কোনো মতেই মেনে নেবে না সেটা আমি আগেই জানতাম। অভির কর্পোরেট অফিসের চাকরি, কত আর মাইনে। আমাকে বিয়ে করলে ওর বাবা ওকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতো। তারপর আমার মনে হলো যে আমাদেরকে এই সমস্যা থেকে একমাত্র মুক্তি দিতে পারো তুমি। তোমাকে বিয়ে করলে আমার বাবা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিতও করবে না, আর তোমাকে ঠিক সময় মতো যদি রাস্তা থেকে সরিয়ে দিতে পারি তাহলে তো সোনায় সোহাগা। ভেবেছিলাম বিয়ের পরে ঠিক সময় বুঝে আমাদের রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেব, কিন্তু দেখলাম এই জমিদার বাড়ি আমাদের প্ল্যানিং আরো সহজ করে দিল। আর তাই প্ল্যানিংয়ে একটু বদল আনতে বললাম আমি। এখন তোমার মৃত্যুকে দুর্ঘটনা কিংবা আত্মহত্যা বলে দেখানোটা সব থেকে সোজা হবে, কারণ তুমি সব বুঝে গেছো। আর তোমার ওই অত বড় সম্পত্তি পেতেও আমাদের বেশি দিন ওয়েট করতে হবে না, কি বলো? তারপর আমি অভিকেই বিয়ে করব। আসলে তুমি যে ওই ফুলের ব্যাপারটা জেনে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আগে আমি মৃণালিনীকে নিয়ে এই বাড়িতে অনেকবার এসেছি, আর ওই ফুলটা মৃণালিনীর খুব পছন্দের, তাই ও সব সময় এখানে এলেই ওটা মাথায় দিয়ে রাখতো। কিন্তু নন্দাদি যে ওই ফুল মাথায় দেয় সেটা জানতাম না। জানলে কখনোই তোমাকে নিয়ে আসার পর যখন মৃণালিনী এলো তখন ওকে বারণ করতাম এই ফুল ব্যবহার করতে। কিন্তু যাই হোক, তুমি ধরে যখন ফেলেছো আর তো তোমাকে বাঁচিয়ে রাখাটা সম্ভব না। অভি এবং মৃণালিনী একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। মেঘলা বুঝতে পারে তার কাছে আর কোনো রাস্তা নেই, বাড়িতে আর কেউ নেই যে ওকে বাঁচাতে পারে। চাকর বাকর যারা ছিল তারা সকলেই বাড়ি চলে গেছে অনেকক্ষণ হলো। মেঘলা সত্য জানলেও বাঁচতে পারে না। অভি ও মৃণালিনী সফল হয়। তারা খুব তাড়াতাড়ি সে বাড়ি ছেড়ে বেরোতে যায়, কিন্তু ফটকের কাছাকাছি পৌঁছাতেই মৃণালিনী একবার পিছনে ফিরে অভি আর মেঘলার ঘরের জানালার দিকে তাকায়। তার মনে হয় মেঘলা যেন জানালায় দাঁড়িয়ে আছে। আতঙ্কে মৃণালিনী পড়ে যায় এবং অভি ছুটে তাকে উঠিয়ে বলে, কি হলো? তাড়াতাড়ি চলো, আমাদেরকে বাড়ি ছেড়ে বেরোতে হবে। তো তোমার ঘরের জানলায় মনে হলো আমি মেঘলাকে দেখলাম। কি পাগল হয়ে গেছো নাকি তুমি? এখন এইসব বাজে না, আমাকে তাড়াতাড়ি চলো। এই বলে বেরোতে গেলে হঠাৎ মৃণালিনী বলে ওঠে, এ কি, আমরা আবার ঠাকুর দালানের সামনে এলাম কি করে? আমরা তো ফটকের সামনে দাঁড়িয়েছিলাম। অভিও কিছুটা ঘাবড়ে যায়। মনে হয় খেয়াল নাই, আমরা হয়তো ঠাকুর দালানের সামনেই দাঁড়িয়ে কথা বলছিলাম। এখন তাড়াতাড়ি চলো। আবার হাঁটতে শুরু করে তারা। তবে কিছুক্ষণ পরে আবার দেখলো তারা ঠাকুর দালানের সামনেই দাঁড়িয়ে আছে। আমরা বেরোতে কেন পারছি না? ঠিক তখনই শুধু বাতাসে ভেসে আসে একটি ফিসফিসে কণ্ঠ, তোমরা কি ভাবলে শুধু তোমরাই অভিনয় করছিলে?
তৎক্ষণাৎ অভির মনে পড়ে যে মেঘলা তাকে বলেছিল সে নাকি কোনো ছায়া মূর্তি দালানের সামনে দেখেছিল। আজ আপনারা শুনলেন রুকসা দেওয়ানের লেখা অন্তিম সাক্ষী। গল্প পাঠে ছিল মেঘলার চরিত্রে রুকসা, অভির চরিত্রে স্নেহময়, মৃণালিনীর চরিত্রে নীনা, নন্দার চরিত্রে অঙ্কিতা, অশরীরীর কণ্ঠে রুকসা। গল্পটির পরিচালনায় ছিলাম আমি স্নেহময় এবং রুকসা। পোস্টার ডিজাইনে রুকসা, সাউন্ড ডিজাইনে ছিলাম আমি স্নেহময়। আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, মতামত জানাবেন, আর এমন আরও নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।